আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে অন্তত 16 বরযাত্রীর মৃত্যু, আহত 14। করোনায় আরও 241 মৃত্যু, রাজধানীর কোভিড হাসপাতালগুলোতে শয্যা সংকট। গণটিকা কর্মসূচি সফল করতে সারা দেশে প্রচার চালাবে আওয়ামী লীগ, মিথ্যাচার প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ। চিত্রনায়িকা পরিমণি আটক, বনানীর বাসায় র্যাবের অভিযানে এলএসডি সহ বিপুল পরিমাণ মাদক জব্দ। ফের ধরাশায়ী অস্ট্রেলিয়া, 5 ম্যাচ টি-20 সিরিজে 2-0 এগিয়ে টাইগাররা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, বঙ্গবন্ধু হত্যার 1 সপ্তাহ আগে সিআইএ স্টেশনের চিফের সাথে জিয়ার বৈঠক, নেপথ্যে ভুট্টো কিসিঞ্জার। নৌকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বজ্রপাতে প্রাণ গেল 16 বরযাত্রীর। বৃষ্টির কবল থেকে রক্ষা পেতে তারা আশ্রয় নেয় নদীর ধারে একটি টিনের ছাউনির নিচে। এ সময় ছাউনির উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই বরসহ 16 জন মারা যায়, আহত হয় 14 জন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুর ইসলামের রিপোর্টটি জানাচ্ছেন মুশফিকা নাজনীন। তখন দুপুর 12টা। চাঁপাইনবাবগঞ্জের বাগডাঙ্গা এলাকা থেকে 50 জন বরযাত্রী নৌকায় করে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল পাশের শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকা গ্রামে। বৃষ্টি শুরু হলে নৌকা থেকে নেমে তারা আশ্রয় নেয় নদীর ধারে একটি টিনের ছাউনির নিচে। এ সময় বজ্রপাত ঘটে। বৃষ্টি হয়ে গেলে একটা ঘর ছিল, ঘরের মধ্যে দাঁড়িয়েছিলাম। দাঁড়ার পরে বিদ্যুৎ চমকা যা সব ছিটকে পড়ে গেছে চারিদিকে। এটা কটা দিন ঘটনা, এটা মোটামুটি 12টা। মূলত কতজন ছিলেন? 50 জন, 50 জনের মতো, 40-50 জন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। করোনা সংক্রমণে 24 ঘন্টায় দেশে আরও 241 জনের মৃত্যু হয়েছে। একই সময় শনাক্ত হয়েছে 13,817। এই নিয়ে টানা 11 দিন ধরে প্রতিদিনই 2 শতাধিক মৃত্যু দেখল বাংলাদেশ। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে 27.91%। শুধু ঢাকা বিভাগে 93 জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছে 16,000-এর বেশি। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। যেসব দেশে করোনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি তাদের অন্যতম বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সর্বশেষ এক সপ্তাহে এই অবস্থান 12তম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় করোনায় 241 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 21,638। 51,902 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 13,817। মোট শনাক্ত 13,09,910। নতুন 16,112 জন সহ সুস্থ হয়েছে 11,41,157। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে 93, দ্বিতীয় বেশি সংখ্যক চট্টগ্রাম বিভাগে 68, খুলনায় 34। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 27.91%, মৃত্যু 1.65 ও সুস্থতা 8.12%। পরিসংখ্যান উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এই অবস্থা স্থিতিশীল নয়। মৃত্যুর সংখ্যাটি বরাবরই 200-র উপরে থাকছে। এই প্রতিটি মৃত্যুই প্রত্যেকটি পরিবারের জন্য অত্যন্ত বেদনার। আমরা মনে করি যে মৃদু উপসর্গ থাকাকালীন সময়েই অথবা সন্দেহজনক হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পরীক্ষাটি নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে করা উচিত, তাহলে অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যুই হয়তো প্রতিরোধ করা যেতে পারে। 7ই আগস্ট সারা দেশে সপ্তাহব্যাপী টিকা ক্যাম্পেইনে সবাইকে টিকা কেন্দ্রে যাবার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
রেজিস্ট্রেশন নিয়ে যে সমস্যাটা হবে, আমাদেরকে বলা হয়েছে যে প্রত্যেকটা উপজেলাতেই শেখ রাসেল আইটি সেকশন আছে এবং আইটি থেকে তাদের ল্যাপটপ এবং ট্যাব ইত্যাদি দেওয়া আছে, হচ্ছে তারা এসে আমাদেরকে এই সমস্ত ব্যাপারে সহায়তা করবে। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৭৯,৪৮,৬৮৩। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা ও উপসর্গের ২৭ জেলায় আরও মারা গেছে ২০৩ জন। সংক্রমণ বেড়েছে চট্টগ্রাম ও কুমিল্লায়। শনাক্তের হার কিছুটা কমেছে রাজশাহীতে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু হয়েছে। নতুন ৩৮০ জন সহ শনাক্তের হার শতকরা ২৫.৭৪। সিলেট বিভাগে করোনার মৃত্যু হয়েছে ২০ জনের, শনাক্ত হয়েছে ৭১৫ জনের। এর মধ্যে সিলেটে ১৬, সুনামগঞ্জে ৩ ও হবিগঞ্জে ১ জন। চট্টগ্রামে করোনায় মারা গেছে ১৬ জন, এদের মধ্যে ৬ জন মহানগরীতে এবং বিভিন্ন উপজেলায় ১০ জন। নতুন শনাক্ত ১,২৮৫ জন। শনাক্তের হার ৩৪.৯২%। বরিশালে করোনা উপসর্গে ১৫ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত হয়েছে ৩৩৭ জন। শনাক্তের হার ৩৯.৩৬%। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু, আগের দিনের চেয়ে ২.১৮% কমে শনাক্তের হার ২৪.৯৩%। ফরিদপুরে করোনা ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় করোনা ও উপসর্গে ১৩ জন মারা গেছেন। রংপুরে করোনা উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছে। খুলনার ৫ হাসপাতালে করোনায় মারা গেছে ৯ জন। নতুন ১০৩ জন সহ আক্রান্তের হার ১৫%। কুমিল্লায় করোনায় মারা গেছে ৮ জন। একদিনে রেকর্ড শনাক্ত ১,১৯০ জন সহ আক্রান্তের হার ৩১.৯%। চুয়াডাঙ্গায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন করোনায় ও ২ জন উপসর্গে। শতাংশ কমে হয়েছে ১৫.০৯%। গাজীপুরে মারা গেছে ৭ জন, নতুন করে আরও ৯৬ জন সহ সংক্রমণের হার ৭৩.২৮%। কুষ্টিয়ায় করোনা উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন ১৪৩ জন সহ শনাক্তের হার ৩৬.৭৬%। এদিকে যশোরে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। নমুনা শনাক্ত করা হয়েছে ২৫০ জনের। পাবনায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন আরও ১৪৪ জন সহ শনাক্তের হার ১১.১৭%। করোনায় ভোলা ও বরগুনায় ৪ জনের মৃত্যু। অন্যদিকে মেহেরপুর, সাতক্ষীরা, মাগুরা, নাটোর, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ঝিনাইদহ ও জয়পুরহাটে করোনা ও উপসর্গে মারা গেছে ১৮ জন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে শয্যা সংকট। বেশিরভাগ হাসপাতালে সিট খালি নেই। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ঘুরছেন রোগীরা। বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, এরই মধ্যে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি আছে। এখন আর নতুন রোগী ভর্তি করা সম্ভব নয়। জসিম জুয়েলের রিপোর্ট। হাসপাতালগুলোর সামনে প্রতি মুহূর্তে সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্সের আসা যাওয়া, তবে সিট খালি নেই বেশিরভাগ হাসপাতালেই। ডিএনসিসি করোনা হাসপাতালে একটি শয্যাও ফাঁকা পড়ে নেই। একই চিত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। কুর্মিটোলা হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগী ভর্তি আছে। অনেকেই হাসপাতালে ঘুরেও সিট পাচ্ছে না। মুগদাতে গেছিলাম, মুগদা পাইনি। মুগদা থেকে ঢাকা মেডিকেল গেছিলাম, এখনও পাইনি। লাস্ট পর্যন্ত এখানে আসছি। ইনশাল্লাহ এখানে আসার পরে ১ ঘন্টা যাবৎ অপেক্ষা ছিলাম। অপেক্ষার পরে ভর্তি করা পড়ছে। বেড পাইতে খুবই কষ্টকর, কারণ অনেক রোগী অনেক বেশি। অনেক যুদ্ধ করে যারাও বা বেসরকারি হাসপাতালে যাচ্ছেন, খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমাদের ওষুধপত্র বাইরে থেকে অনেকটা কিনতে হয়, এই জন্য আমাদের পুরো খরচটা চাপ পড়তেছে আর কি, ব্যয়বহুল মনে হচ্ছে। প্রায় ৩,০০০ টাকার মতো আমাদের পার ডে খরচ হয়ে যায় মেডিসিন বাবদ, এই বিভিন্ন জিনিসপত্র। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানালেন, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি আছে তাদের। এই মুহূর্তে নতুন রোগী ভর্তির কোনো সুযোগ নেই। ৮২৮ জন আমি দেখতে পাচ্ছি পেশেন্ট। আমাদের তো সব মিলিয়ে সর্বোচ্চ ৭৮০ জন রাখতে পারি, সেখানে আমাদের প্রায় ৫০ জন পেশেন্ট বেশি আছে। এখন তো অতিরিক্তই আছে, তারপরেও যদি কিছু করতে যায় সেটা কিন্তু মানে সাস্টেনেবল হবে না। সেখানে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা বা আরও ক্ষতির আশঙ্কা আছে। ঢাকার প্রায় সব হাসপাতালেই অতিরিক্ত রোগী থাকায় নতুন রোগীদের সেবা দেয়া এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা।
করোনার গণটিকাদান কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, 1 বছরে 10 কোটি মানুষকে টিকা নিশ্চিতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। করোনায় বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে সরকারের উদ্যোগের বিষয়ে মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। শোকাবহ আগস্ট সামনে রেখে দলীয় কর্মসূচি সফল করতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সম্পাদক মণ্ডলীর যৌথ সভা। এতে অংশ নেন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। ৭৫ বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে খুনি ও সুবিধাভোগীরা জাতির অগ্রযাত্রা প্রতিহত করতে চেয়েছিল বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। অভিযোগ করেন, আগস্ট এলেই বিএনপির ষড়যন্ত্রের জাল বনে। বঙ্গবন্ধুকে হত্যার ফলে বেনিফিশিয়ারি একটি চিহ্নিত মহল জঘন্যতম এই হত্যাকাণ্ডের আলামত দলিল দস্তাবেজ নষ্ট করে ফেলার অপচেষ্টায় লিপ্ত ছিল। করোনা মোকাবিলায় সকল ব্যবস্থাপনা সুচারুরূপে সম্পন্ন করা হলো বিএনপি নেতৃবৃন্দ একের পর এক নির্লজ্জ মিথ্যাচার লিপ্ত হয়েছে। জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, মিথ্যাবাদী এ গোষ্ঠীকে বরাবরের ন্যায় প্রত্যাখ্যান করতে হবে। দেশের 14,000 কেন্দ্রে আগামী 7 থেকে 14 আগস্ট গণটিকাদান কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আগামী 7 থেকে 14 আগস্ট সারা দেশে গণটিকা দানের কর্মসূচি পালিত হবে। এ কার্যক্রম সফল করার জন্য দেশে 14,000 টিকা কেন্দ্রে 1 কোটি মানুষকে টিকা প্রদান করা হবে। আমাদের জীবন জীবিকা সচল রাখতে টিকা গ্রহণের কোনো বিকল্প নেই। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে ক্যাম্পেইন পরিচালনারও নির্দেশ দেন তিনি। নেত্রী নির্দেশ দিয়েছেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিপুল পরিমাণ মাদকসহ চিত্রনায়িকা পরিমণিকে আটক করে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। বাসা থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মাদক। পৃথক অভিযানে গ্রেফতার করা হয় পরিমণির সহযোগী নজরুল ইসলাম রাজকে। আহমেদ বাবুর রিপোর্ট। বুধবার বিকেল 4:30টার দিকে রাজধানীর বনানীতে 5 তলায় এই ভবন ঘিরে ফেলে র্যাব। এরপর প্রবেশ করে পরিমণির বিলাসবহুল ফ্ল্যাটে। এ সময় বাড়িতে মিনিবারের সন্ধান মেলে। প্রায় 4 ঘন্টা অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি মদ এবং ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইস জব্দ করা হয়। পরিমণিকে নিয়ে যাওয়া হয় র্যাব সদর দপ্তরে। পরে বনানীর 7 নম্বর সড়কে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বাড়িতে অভিযান চালায় র্যাব। তার বাসায়ও পাওয়া যায় মাদক। গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশি অভিযানে 2 মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ গ্রেপ্তার হওয়ার পর পরিমণির বাড়িতে অভিযান চালায় র্যাব। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সড়কে প্রতিদিনই বাড়ছে যানবাহনের চাপ। প্রবেশ মুখে আজও পায়ে হাঁটা মানুষের সারি। 65% এডিসের লার্ভার নির্মাণাধীন ভবনে। এ মাসে কমতে পারে ডেঙ্গুর প্রকোপ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। নতুন করে 30টি অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করবে সরকার। এছাড়া 50,000 মেট্রিক টন চাল কেনারও সিদ্ধান্ত নিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, লকডাউনের কারণে রপ্তানি ও রেমিটেন্স আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 26তম সভায় 11টি প্রস্তাবের বিপরীতে 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী জানান, সরকারি কর্মচারী কর্মকর্তাদের জন্য নেয়া আবাসন প্রকল্প অনুমোদন পেয়েছে। এছাড়া অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে প্রকল্প অনুমোদনের কথাও জানান মন্ত্রী। অক্সিজেন প্ল্যান্ট সম্বন্ধে অপেক্ষা করতে হবে পরবর্তী মিটিং পর্যন্ত। কারণ হলো এটার ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্টটা এটা আজকে বিবেচনা হয়নি। কারণ আমরা নীতিগত অনুমোদন দিয়েছি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্যাকেজ একের আওতায় 2021-2022 অর্থবর্ষের 50,000 মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানি, এটা আমরা অনুমোদন দিয়েছি।
গেল অর্থবছরের পুরো সময়ে প্রবাসী আয় ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু চলতি অর্থবছরের প্রথম মাসে প্রবাসী আয়ের পাশাপাশি রপ্তানিও কমেছে বলে জানান অর্থমন্ত্রী। লকডাউন দেওয়ার কারণে আমাদের সেখানে যে পরিমাণ আমাদের উৎপাদন করার কথা সেই পরিমাণ উৎপাদন আমরা করতে পারছি না। যদি সামনের দিনগুলো আমাদের যদি আমাদের ভালো দেয় তাহলে আমরা এগুলো কভার করার চেষ্টা করব। অনুমোদিত 9টি প্রকল্পের খরচ ধরা হয়েছে ১,৩৪২ কোটি ৮০ লাখ টাকা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। টিকা না দিলে 11 তারিখের পর 18 বছরের উপরের সবাইকে শাস্তির আওতায় আনা হবে, এই বক্তব্য প্রত্যাহার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক। নিজ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, যেহেতু 11 তারিখের মধ্যে 18 বছরের উপরের সবাইকে টিকা দেওয়া সম্ভব নয়, সেজন্য বাস্তবতা পর্যালোচনা করে গত মঙ্গলবারের বক্তব্য প্রত্যাহার করা হলো। তবে সরকার দেশের সব নাগরিকদের 14,000 টিকা কেন্দ্রে টিকা দেওয়ার জন্য বদ্ধপরিকর বলেও জানান মন্ত্রী। যেহেতু 11 তারিখে সমস্ত লোককে টিকা দেওয়া সম্ভব নয়, কাজে টিকা না দিয়ে আসতে পারবে না, এটাও ইম্পোজ করা যায় না। সেই কারণেই আমরা আমাদের ওই সিদ্ধান্তের ওই অংশটুকু যে 11 তারিখের পর থেকে কেউ আসলে আইনের আওতায় আসবে, এই অংশটুকু প্রত্যাহার করে নিচ্ছি। করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী কঠোর লকডাউনের সময়সীমা আরও 5 দিন বাড়লেও থামেলে ঢাকামুখী জনস্রোত। সড়কে প্রতিদিনই বাড়ছে যানবাহনের চাপ। রপ্তানিমুখী কলকারখানা ও সংশ্লিষ্ট অফিস চালু হয়, যাত্রাপথে দুর্ভোগ নিয়ে কর্মস্থলে যাচ্ছে সাধারণ মানুষ। নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে জেরা করছে পুলিশ। মানিক শিকদারের রিপোর্ট। গাবতলী আমিনবাজার সেতু, পায়ে হাঁটা মানুষের দীর্ঘ সারি। দেশের বিভিন্ন স্থান থেকে এভাবেই কর্মস্থলে আসছেন গার্মেন্টস শ্রমিক, দিনমজুর সহ সাধারণ মানুষ। 4টা 5 দিনে বর্ষা কেমনি চলুন? অন্যান্য এলাকায় সরকারে খানা টানা দিতেছে, আমরা তাও পাই না। আজ 3 দিন ধরে এক জায়গায় রুচি যাইতে পারতাছি না। অনেক প্রবাসীকে নির্ধারিত ফ্লাইট ধরতে পাড়ি দিতে হচ্ছে দীর্ঘ পথ। ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, রিক্সা ও পায়ে হাঁটার চক্র শেষ করে ঢাকায় আসতে গুনতে হচ্ছে কয়েক গুণ টাকা। আমরা বহুত পরিশ্রম করে আসছি ভাই। ফেরি ভাঙিয়া ওয়ানতে মানিকগঞ্জ নবীনগর হাইটে যাচ্ছি, দেখতেছেন না? সময়ের সমস্যা, প্লাস টাকা লাগতেছে বেশি, ভাড়া প্রচুর চলে যেতেছে। তবে লকডাউন সফল করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। চেকপোস্টে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তারা। অনেকেই কোভিডের ভ্যাকসিন নিতে আসছেন, অনেকেই আসছেন বিদেশ যাচ্ছেন। এর বাইরে যারা অকারণে বের হয়েছেন তাদের বিরুদ্ধে আমরা সরকারি যে নীতিমালা সেই অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ দেখাতে না পারলে আনা হচ্ছে আইনের আওতায়। তবে পথচারীদেরও অজুহাতের শেষ নেই। জাপান টোবাকোর অফিস থেকে আইডি কার্ড দেয় না, এই জন্য সম্মুখে পড়ছি আমি। এখানে ম্যাক্সিমাম যেগুলো গার্মেন্টস রিলেটেড, আর অনেকে ভুয়া কেস স্লিপের ভুয়া ডাক্তারের প্রেসক্রিপশন দেখাচ্ছে যে এগুলো ডাক্তারের কাছে যাচ্ছি, অনেকে বিভিন্ন অজুহাতে গাড়িগুলো বের হচ্ছে। যথারীতি আজও দূরপাল্লার গণপরিবহন বন্ধ ছিল। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। যশোর রামকৃষ্ণ মিশনে করোনা আক্রান্ত রোগীর সহায়তায় অক্সিজেন ব্যাংক কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী জ্ঞান প্রকাশন। বক্তারা জানান, 30টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এই কার্যক্রম শুরু করা হয়েছে। করোনা প্রতিরোধে পর্যায়ক্রমে এর ব্যাপ্তি বাড়ানো হবে বলেও জানান তারা। 65% এডিস মশার লার্ভার জন্মস্থান নির্মাণাধীন ভবনে। বারবার সচেতন করার পরেও লার্ভা পাওয়া গেলে জরিমানা 10 গুণ করার ঘোষণা দিয়েছে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানারেল, আগস্ট মাসের মধ্যেই অনেকটা নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গু। মাহমুদ হাসানের রিপোর্ট। গেল কয়েকদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মাঠে নেমেছেন ঢাকার 2 সিটির মেয়র। জনসচেতনতা তৈরিতে প্রতিটি ওয়ার্ডে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন উত্তর সিটির মেয়র। এ সময় তিনি কাউন্সিলরদের এডিসের প্রজনন স্থান চিহ্নিত করে ধ্বংসের নির্দেশ দেন। নিজ লোকালয়ে এডিস মশার আবাসস্থল থাকলে তা জরুরি ভিত্তিতে সিটি কর্পোরেশনকে জানানোর আহ্বান জানান মেয়র আতিক। আপনারা নিজের আঙ্গিনা পরিষ্কার করে নেন। জরিমানার পরিমাণ কিন্তু আস্তে আস্তে কিন্তু অঙ্ক কিন্তু বাড়তে থাকবে। আমরা কোনো জায়গায় করেছি 20,000, নেক্সটে যদি পাই তখন কিন্তু 20,000 করবো না, 10 গুণ বেড়ে যাবে। ধীরে ধীরে আরো অনেক কঠোর অবস্থান যেতেই হবে আমাদেরকে।
দক্ষিণ সিটির মেয়র তার এলাকায় ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছেন ওয়ার্ডগুলোর মশক পরিস্থিতি। এই সময় সরকারি কোয়ার্টার এবং প্রতিষ্ঠানে মেলে এডিসের লার্ভা। উৎসগুলো নিধন ছাড়া এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, তো আমরা এখন সেটাতেই যাচ্ছি এবং আমাদের সকল জনবল, সকল সক্ষমতা, সকল শক্তি আমরা প্রয়োগ করেছি। সুতরাং আমরা আশাবাদী যে কয়েকটা দিন গেলে এটার ফল ঢাকাবাসী পাওয়া আরম্ভ করবে। পরে সেগুনবাগিচায় ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন মেয়র তাপস। কাজ দেখে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, যথাযথভাবে ড্রেন পরিষ্কার না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে 1 পয়সাও বিল দেয়া হবে না। পরিষ্কার না করলে কোনো বিল পাবেন না। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি লাভবান জিয়াউর রহমান ও তার পরিবার, বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মুজিব বর্ষ উপলক্ষে চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তরের উদ্যোগে সচিত্র বাংলাদেশ ও নবারণ পত্রিকার বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচনে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি চর ছিল জিয়া বঙ্গবন্ধুকে হত্যার পর সেনাপ্রধান হওয়াই তার বড় প্রমাণ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সব তথ্য জনসম্মুখে প্রকাশ করে জিয়াউর রহমান যে খুনি সেটা প্রমাণ করার কথাও জানান তথ্যমন্ত্রী। কর্নেল ব্যাগের যে চিঠি জিয়া রহমানের কাছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে, যে তুমি চিন্তা করো না, যে তোমার স্ত্রীপুত্ররা ভালো আছে এবং তোমার কাজে আমরা সন্তুষ্ট, কর্নেল ব্যাগের চিঠিতে সেটাই উল্লেখ ছিল। তো এগুলো অস্বীকার করার কোনো উপায় নেই। আসলে মিথ্যার উপরেই তো দাঁড়িয়ে আছে বিএনপিটা। এই মিথ্যার উপর দাঁড়িয়ে থাকতে থাকতে এখন তারা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। শোকাবহ আগস্ট। পাকিস্তান মার্কিন চক্র ও দেশীয় অনুচরদের নীল নকশায় সপরিবারে হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ভুট্টো কিসিঞ্জারের বাংলাদেশ সফরই ছিল বঙ্গবন্ধু হত্যার সবুজ সংকেত। হত্যাকাণ্ডের সপ্তাহখানেক আগে ঢাকায় সিআইএর স্টেশন চিফ ফিলিপ চেরির সঙ্গে বৈঠক করেন জেনারেল জিয়া। খুনিদের স্বীকারোক্তিতেও এসেছে জিয়া ও মুশতাকের নাম। ৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনেন জেনারেল জিয়া। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সোনার বাংলা গড়তে যুদ্ধ জয়ের মন্ত্র দিয়ে শোষিত বাঙালিকে আলোর পথ দেখিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭২ সালের ১১ জানুয়ারি শপথ নেয়ার মাত্র ৯ মাসের মাথায় যুদ্ধ বিধ্বস্ত দেশের মানুষকে উপহার দেন প্রজাতন্ত্রের সর্বোচ্চ দলিল সংবিধান। রাষ্ট্রীয় মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মন্ত্রে উজ্জীবিত করেন জাতিকে। শুধু বিজ্ঞানভিত্তিক ধর্মনিরপেক্ষ সার্বজনীন শিক্ষাই নয়, ধর্মীয় সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ হয় সাংবিধানিকভাবে। দালাল আইন জারি করে পাকিস্তানি দোসর রাজাকার আলবদরদের বিচার শুরু হয়। শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির পক্ষে জোরালো অবস্থান নেন জাতির পিতা। ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় দলীয় শাসন ব্যবস্থার সমান্তরালে প্রবর্তন করেন সমবায়মুখী গণতন্ত্রের মডেল। শুরু হয় দ্বিতীয় বিপ্লব। বাঙালির ভাষাভিত্তিক জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্রমুখী অভিযাত্রা শুরু থেকেই মেনে নিতে পারেনি মার্কিন নয়া উপনিবেশবাদীরা। মুক্তিযুদ্ধের সময় থেকেই মোশতাকের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান কনফেডারেশন চুক্তি চেয়েছিল কিসিঞ্জার ভুট্টো। দেশ স্বাধীনের পরও জারি ছিল সেই অপচেষ্টা। অনেকগুলো চক্র তাকে ঘিরে ছিল, তাকে বন্দি করে রাখছিল। অত্যন্ত নির্ভরযোগ্য মানুষগুলোর সঙ্গে তাকে বিচ্ছিন্ন করে ফেলা, যাতে তিনি একক হয়ে যান এবং তার অর্থনৈতিক দিকটাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা, সরাসরি তখন তার উপরে আক্রমণ করা। বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় ছদ্মবেশে থাকা খন্দকার মোশতাক আহমেদের নীল নকশা বাস্তবায়নে শরিক হন অনেকেই। সাপের মতো অবস্থান যার ছিল সেই হচ্ছে খন্দকার মোশতাক এবং তার গং। তিনি খন্দকার মোশতাককে জানতেন, বুঝেছিলেন এবং বিভিন্ন সময় তার নিজস্ব জবানিতেই আছে যে এই লোকটিকে দেখছো, এই লোকটি কিন্তু একসময় আমার ঘাতক হবে। খন্দকার মোশতাকই কিন্তু পরিষ্কারভাবে তার ব্লু প্রিন্টের ভেতর দিয়ে সে কাকে কাকে হত্যা করতে হবে, কিভাবে শেষ করতে হবে, এগুলো ব্যবস্থা করেছে। বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়েই শুরু হয় পাকিস্তানি ভাবধারার অনুপ্রবেশ। পুরো রাজনীতিটাকে, রাজনীতির ধর্মটাকে ধ্বংস করা হয়েছে। যদি আমরা হিসাব করি তাহলে দেখব
যে স্বাধীনতা বিরোধী চক্র অন্ততপক্ষে 30 থেকে 32 বছর আসলে বাংলাদেশটাকে শাসন করেছে। মুক্তিযুদ্ধের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি ফিরে আসলেও এখনও জারি আছে অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজের লড়াই। একজন বঙ্গবন্ধুকে যুদ্ধ করতে হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 1.5 কোটির বেশি কৃষককে দেয়া হবে স্মার্ট কার্ড, সহজ হবে প্রণোদনা ও ভর্তুকি বিতরণ। কাবুলের প্রতিরক্ষা মন্ত্রীর বাড়ি ও জাতীয় নিরাপত্তা সংস্থার কার্যালয়ে হামলা, নিহত 8। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। প্রণোদনা ও ভর্তুকি বিতরণ সহজীকরণে 1,62,00,000 কৃষককে স্মার্ট কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কৃষি উপকরণ, বীজ সরবরাহ, ব্যাংক অ্যাকাউন্ট সহ 71টি তথ্য থাকবে কৃষকদের স্মার্ট কার্ডে। এর ফলে সরকারের কৃষি বান্ধব কর্মসূচি আরও আধুনিক ও স্বচ্ছ হবে বলে আশা অর্থনীতিবিদ ও কৃষি বিভাগের কর্মকর্তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। বাংলার কৃষক সদা ঘাম ঝরানো শ্রমের মাধ্যমে শস্য উৎপাদনের নিরন্তর চেষ্টা যার। খাদ্য নিরাপত্তা জোরদারে তারা সম্মুখ সারির যোদ্ধা। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে কৃষকদের ঘামে শ্রমে। কৃষি বিভাগ বলছে আউশ আমন বাদে শুধু বোরো মৌসুমেই এবার দেশে 2,08,00,000 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। আর এই অর্জনে কৃষি ঋণ, সার, বীজ, কীটনাশক, সেচে সরকারি ভর্তুকি ও প্রণোদনা বড় ভূমিকা রাখে। কৃষি কিন্তু খুবই সফলতার সাথে এগুচ্ছে। এদিকে কৃষি বান্ধব নানা সরকারি প্রকল্পে কিছু দুর্বলতা থেকে যাওয়ায় অনেক সময় প্রকৃত কৃষক সরকারি সহায়তা থেকে বঞ্চিত হন। তাই কৃষি সেবা সহজ ও আরও স্বচ্ছ করতে কৃষকদের স্মার্ট কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কৃষি প্রণোদনা, কৃষি পুনর্বাসন সহায়তা প্রদান, 10 টাকার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, জাতীয় পরিচয়পত্র নম্বর, জিও কোড ভিত্তিক ইউনিক ডিজিটাল কৃষক পরিচয় নম্বর সহ প্রয়োজনীয় তথ্যাদি ব্লক থেকে জাতীয় পর্যায়ে যে কোনো স্তরে যাচাইয়ের সুযোগ থাকবে। প্রাথমিকভাবে নেওয়া এই প্রকল্পের খরচ ধরা হয়েছে 98,88,32,000 টাকা। সরকারের দেয়া সার্বিক সহায়তা প্রকৃত কৃষকের কাছে পৌঁছতেই এই প্রকল্প বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। যদি এই স্মার্ট কার্ডটা থাকে সেখানে কিন্তু ইনফরমেশন থাকবে সে কি ফসল করেছে এবং সে বুড়ো আদৌ করেছে কিনা, সে কৃষক কিনা, তার জমির পরিমাণ কত, সে কি ছোট কৃষক না মাঝারি কৃষক না প্রান্তিক কৃষক, তার সমস্ত তথ্য কিন্তু সেই কার্ডের মধ্যে থাকবে। এদিকে স্মার্ট কার্ডের আওতায় কৃষি সহায়তা দেওয়ার উদ্যোগকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। এর মাধ্যমে কৃষি প্রণোদনা আরো সহজ ও স্বচ্ছ হবে বলেও প্রত্যাশা তাদের। অনেক সময় অনেক কৃষক আছে, অনেকে কৃষক নয়, তাদের মধ্যেও বিতরণ করা হয়ে যায়। কাজে উপকরণ সহায়তাটা প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্মার্ট কার্ড খুবই উপকারী হবে বলে আমি মনে করি। পাইলট প্রকল্পটি সফল হলে সারা দেশের প্রায় 2,54,00,000 কৃষক পর্যায়ক্রমে স্মার্ট কার্ড পাবেন। সব কৃষকই আমাদের এর আওতায় আসবে, আমাদের কি কার্ড সেবায় এটা আমাদের সব কৃষকই আসবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পদে নিয়োগ পেলেন মোস্তাফিজুর রহমান সাজিদ। পরিচালনা পর্ষদের সদস্যরা তাকে এই পদে নিয়োগের ঘোষণা দেন। ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করার আগে মোস্তাফিজুর রহমান সাজিদ বাটারফ্লাই গ্রুপের সিইও পদে ছিলেন। সিইও হিসেবে তিনি নতুন এলজি ফ্যাক্টরি স্থাপনের পাশাপাশি বাটারফ্লাই গ্রুপে উল্লেখযোগ্য নতুন প্রোডাক্ট লাইন নিয়ে আসার কাজ করেছেন। 1995 সালে বাটারফ্লাই গ্রুপে যোগদানের পর কোম্পানির বিভিন্ন বিভাগে কাজ করে বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে অন্তত 16 বরযাত্রীর মৃত্যু, আহত 14। করোনায় আরও 241 মৃত্যু, রাজধানীর কোভিড হাসপাতালগুলোতে শয্যা সংকট।
গণটিকা কর্মসূচি সফল করতে সারা দেশে প্রচার চালাবে আওয়ামী লীগ, মিথ্যাচার প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ। চিত্রনায়িকা পরিমণি আটক, বনানীর বাসায় র্যাবের অভিযানে এলএসডি সহ বিপুল পরিমাণ মাদক জব্দ। ফের ধরাশায়ী অস্ট্রেলিয়া, 5 ম্যাচ টি-20 সিরিজে 2-0 এগিয়ে টাইগাররা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।